Hello dear students, hello everyone. So today I am going to throw some light on the National Education Policy 2020. So we will have a look at the major transformational reforms in the education sector, right? So প্রায় 34 বছর পর আমাদের দেশে নতুন শিক্ষানীতি ঘোষণা হলো, isn't it? আর আমাদের দেশে যেখানে কোনোভাবেই স্কুল ছুটের হার কমানো যাচ্ছে না, সেখানে স্কুল শিক্ষাকে নতুন রূপে ঢেলে সাজিয়ে নতুন স্বপ্ন দেখাতে চায় এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ফাইন। তো দেখো, এবার আমাদের একটু কিভাবে এটা ইভলভ হলো, এর ব্যাকগ্রাউন্ডটা একটু জানা দরকার, isn't it? Evolution of the education policy. So I have taken this directly from PIB. পিআইবি ওয়েবসাইট থেকে ডাইরেক্ট নিয়েছি, সুতরাং একদম ডিটো যা গভর্নমেন্ট থেকে, যা মিনিস্ট্রি অফ এডুকেশন, ঠিক আছে, মিনিস্ট্রি অফ এইচআরডির নাম চেঞ্জ হয়ে গেছে মিনিস্ট্রি অফ এডুকেশন, তো মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে যা দিয়েছে সেটাই কিন্তু এখানে পাবে। ফাইন, তো সেটাই আমি একদম ডাইরেক্ট নিয়েছি। ফার্স্ট এসেছিল হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। সো ইন 1948 উই হ্যাড দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, অ্যাজ ইউ ক্যান সি। আফটার দ্যাট then there was the Secondary Education Commission in 1952. All right, it was followed by the Kothari Commission, right, which actually paved the way for the formulation of national policy on education in 1968. ঠিক আছে, Dr. D.S. Kothari. Understood? আচ্ছা, the same policy had been continuing from 1968 to 86. Fine, it was then amended in 1992. দেখতেই পাচ্ছ, ন্যাশনাল পলিসি অন এডুকেশন এনপি অ্যামেন্ডেড হয়েছিল 1992-তে, 1992। আফটার দ্যাট টিএসআর সুব্রমণিয়াম কমিটি রিপোর্ট, যেটা হলো 2016 সালে। ফাইন, এরকম দুটো টোটাল কমিটি এসছে, সেটা হচ্ছে একটা হচ্ছে টিএসআর সুব্রমণিয়াম কমিটি, সেকেন্ড হচ্ছে ডক্টর কে কস্তুরীরঙ্গন কমিটি। সো হু ইজ ডক্টর কে কস্তুরীরঙ্গন? হি ইজ ফর্মার ইসরো চেয়ারম্যান। এটা সকলের জানা উচিত, এভরিওয়ান মাস্ট বি নোয়িং ইট। সো হি ইজ ফর্মার ইসরো চেয়ারম্যান। অলরাইট, শর্টে লিখলাম ফর্মার ইসরো চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গন। ফাইন, ওনার বানানো ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি 2019 আগের বছর মে মাসে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, গতকাল সেটাই মন্ত্রিসভায় অ্যাপ্রুভড হলো। আন্ডারস্টুড? এবার কনসালটেশন প্রসেসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ফাইন, তো এখানে ডিটেলসে দেওয়া আছে 2.5 লাখ গ্রাম পঞ্চায়েত, 6,600 ব্লকস, 6,000 ইউএলবিস, 676 ডিস্ট্রিক্টস, মানে এই লেভেলে কনসালটেশন হয়েছে। ঠিক আছে, মানে কমন সিটিজেনের সাথেও কনসাল্ট করে মানে জিনিসটা আনা হয়েছে, বুঝতে পারছো? তো ইট ইজ অ্যাভেলেবেল ইন 22 ল্যাঙ্গুয়েজেস। ফাইন, ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি 2019 যে সামারি, ইট ইজ অ্যাভেলেবেল ইন 22 ল্যাঙ্গুয়েজেস। ফাইন, তো after that there was a special meeting of CABE on 21st September 2019 last year, and Parliamentary Standing Committee on HRD Human Resource Development on 7th November last year. Fine, so this is the details of the consultation process. Now for the major reforms in higher education, যেটা আমাদের জানা উচিত। তো কি মেজর রিফর্মস এসছে হায়ার এডুকেশনে সেটা কিন্তু সবার আগে আমাদের জানা উচিত। ফাইন, তো বেসড অন দিস আমাদের সর্বপ্রথম যেটা জানা উচিত সেটা হচ্ছে, ইনিশিয়ালি ইউ মাস্ট নো দ্যাট দেয়ার উইল বি 50% গ্রস এনরোলমেন্ট রেশিও বাই 2035. দিস ইজ দ্য টার্গেট, দিস ইজ দ্য টার্গেট ইয়ার ফর 50% গ্রস এনরোলমেন্ট রেশিও। ফাইন, আন্ডারস্টুড? আচ্ছা, তারপরে দেয়ার উইল বি হোলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম। এটা কিন্তু একটা কি বলবো ইউনিক ফিচার অফ দিস ন্যাশনাল এডুকেশন পলিসি, হোলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম। এবার এটা কি, চলো এটা একটু বোঝা যাক জিনিসটা ডিটেলসে। ঠিক আছে, আচ্ছা, এখন
মানে যেটা হয় সেটা থেকে একটু পাল্টেছে সব কিছু। এখন এই মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেমটা নেই, এরপরে আসছে মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেম। ফাইন, তো এটা কি অ্যাকচুয়ালি জিনিসটা কি, মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেমটা কি সেটা একটু আমাদের জানা উচিত। ফাইন, সাপোজ আমি বলছি, সাপোজ একটা ক্যান্ডিডেট মিস্টার এক্স, সে সাপোজ, ঠিক আছে, 1 বছর পড়লো বা 2 বছর পড়লো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার পর সে হয়তো কোনো কারণে, আর্থিক অভাব হোক বা কোনো ইট মে বি ফিনান্সিয়াল ইস্যু, ফিনান্সিয়াল ক্রাইসিস বা সাম পার্সোনাল প্রবলেম, তার জন্য সে ডিসকন্টিনিউ করতে চাইলো। ঠিক আছে, এবার কতদিন ডিসকন্টিনিউ করে আবার ফেরত আসতে পারবে সেটা মিনিস্ট্রি থেকে প্রেসক্রাইব থাকবে, ঠিক আছে, বলে দেওয়া থাকবে। তো সেটা যদি আবার সে ফিরে আসতে চায়, দেন হি ক্যান, আন্ডারস্টুড, যেটা এখন ছিল না। এখন হলে তাকে প্রথম থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে আবার ফার্স্ট ইয়ার থেকে আবার পড়তে হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে এখন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী সেটা কিন্তু হবে না। কারণ কি, দেখো, একটা ক্রেডিট সিস্টেম থাকবে ডিজিলকারের মাধ্যমে, থ্রু ডিজিলকার প্রসেস, থ্রু ডিজিলকার কনসেপ্ট একটা ক্রেডিট সিস্টেম থাকবে। তোর ফার্স্ট ইয়ারের ক্রেডিট সেভ হয়ে গেল, সেকেন্ড ইয়ারের ক্রেডিটটাও সেভ হয়ে গেল। এবার তুমি যখন পরে জয়েন করতে চাইছো, তুমি তার উপরে থার্ড ইয়ার থেকে কন্টিনিউ করতে পারবে, আন্ডারস্টুড, ক্রেডিটটা ট্রান্সফার হয়ে যাবে। দেখো এখানে সেই কনসেপ্টটা মেনশন করা আছে, লাল দিয়ে হাইলাইট করা আছে, ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। ঠিক আছে, জিনিসটা অনেকটা ব্যাংকিং সিস্টেমের মতো, ঠিক আছে, ক্রেডিট থাকছে। ঠিক আছে, আচ্ছা, ইউজি সিস্টেম যেটা, তো সেটা 3 or 4 ইয়ার্স। 3 or 4 ইয়ার্স কেন, দেখো 1 বছর যদি কেউ পড়ে তাকে সার্টিফিকেট দেওয়া হবে, ফাইন, সার্টিফিকেট পাওয়া যাবে 1 বছরের জন্য। 2 বছর পড়লে ডিপ্লোমা, 3 বছর পড়লে যে 3 বছর করছে, যে 3 বছর পড়বে তারটা হয়ে গেল অ্যাডভান্সড ডিপ্লোমা বা বলতে পারো ব্যাচেলার ডিগ্রি। অ্যাডভান্সড ডিপ্লোমা অর ইউ ক্যান সে ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে। আর 4 বছর হয়ে গেল তোমার বা বিটেক, ঠিক আছে। এইবার একটা এখানে নতুন ফান্ডা আছে, সেটা বলে দেওয়া যাক। দেখো, দেয়ার আর সাম পিপল যারা অবভিয়াসলি 3 বছর গ্র্যাজুয়েশনের পর জবে যেতে চায়, জব করতে চায়, দে ওয়ান্ট টু গেট ইন টু জবস, ফাইন, চাকরি করতে চায়। আবার কেউ কেউ আছে তারা রিসার্চের দিকে যেতে চায়, আন্ডারস্টুড। সো দোজ হু ওয়ান্ট টু গো ফর রিসার্চ দে ক্যান অপ্ট ফর 4 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম প্লাস 1 ইয়ার MA প্লাস নো এমফিল, রাইট, এমফিল কনসেপ্টটা কিন্তু উঠে যাচ্ছে, নো এমফিল, আন্ডারস্টুড, নো এমফিল। সো এমফিলের কনসেপ্টটা কিন্তু উঠে যাচ্ছে। তো তাহলে কিন্তু 5 বছরে দে ক্যান ডাইরেক্টলি গো ফর PhD, আন্ডারস্টুড, এই যে এমফিল টু বি ডিসকন্টিনিউড, ঠিক আছে, দেওয়া আছে এখানে। ইন্টিগ্রেটেড 5 ইয়ার ব্যাচেলার্স প্লাস মাস্টার্স করে সে কিন্তু PhDর জন্য অপ্ট করতে পারছে, দে ক্যান অপ্ট ফর PhD, আন্ডারস্টুড। আচ্ছা, আর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম 1 ইয়ার 2 ইয়ার, ঠিক আছে। আচ্ছা, আর দোজ ওয়ান্ট টু গো ফর 3 ইয়ার কোর্স যেতে পারে, কোনো ব্যাপার না, সেটা হয়ে গেল অ্যাডভান্স ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, মাল্টিডিসিপ্লিনারি মডেল হবে। এবার এই মাল্টিডিসিপ্লিনারি মডেলটা কি, এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা দরকার। হোয়াট ইজ মাল্টিডিসিপ্লিনারি মডেল, ফাইন, আন্ডারস্টুড। আচ্ছা, এই মডেল অনুযায়ী সাপোজ এখন কি হচ্ছে, কেউ ধরো ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে, রাইট, সে বিটেক করলো, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং পড়ার সাথে সাথে তার কিন্তু অন্য কিছুতে ইন্টারেস্ট থাকতে পারে। সে কিন্তু সাপোজ এক্সাম্পল দিচ্ছি, তার হয়তো ফ্যাশন ডিজাইনিংয়ে ইন্টারেস্ট আছে, দুটো কিন্তু একসাথে তার এই ক্ষেত্রে চলছে না, ইজন্ট ইট, রাইট। কিন্তু এখন সেটা কিন্তু করা যাবে থ্রু মাল্টিডিসিপ্লিনারি মডেল। হ্যাভ ইউ আন্ডারস্টুড, মানে মেজর আর মাইনর এই দুটো কোর্স থাকবে,
এই যে মডেল মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন রিসার্চ ইউনিভার্সিটি, সব মানে চেষ্টা করা হবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি জিনিসটা আনার, ঠিক আছে, এই কনসেপ্টটা আনার চেষ্টা করা হবে। MERU ফুল ফর্ম দেওয়া আছে, ঠিক আছে। তো এই অনুযায়ী তাহলে সে কি করতে পারছে, ফার্স্ট অফ অল সে ইঞ্জিনিয়ারিং পড়তে পারছে, এটা হয়ে গেল তার মেজর সাবজেক্ট। আর মাইনরের মধ্যে তার চলে এলো হচ্ছে আইদার সে ফ্যাশন ডিজাইনিং করতে চায় বা তার মিউজিকে ইন্টারেস্ট আছে, সে মিউজিক নিতে চায় সাইড বাই সাইড, ফাইন, যে জিনিসটা কিন্তু আগে ছিল না, আন্ডারস্টুড। সো বুঝতেই পারছো একটা হোলিস্টিক একটা ডেভেলপমেন্ট তার মধ্যে চলে আসছে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেমের জন্য, ফাইন। ফ্লেক্সিবিলিটি অফ সাবজেক্টস, দেয়ার উইল বি এ ফ্লেক্সিবিলিটি অফ সাবজেক্টস, ঠিক আছে, মেজর আর মাইনর ডিসিপ্লিন এটার জন্যই কিন্তু আনা হচ্ছে, রাইট, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা এবার গ্রেডেড অটোনমি সিস্টেমটা থাকবে, এটা কি জিনিস সেটাও একটু বোঝা দরকার। আচ্ছা, এই যে মাল্টিডিসিপ্লিনারি মডেল, এর অ্যাডভান্টেজ কিন্তু দুটো হলো। একটা হচ্ছে কেউ ধরো মানে অনেকদিন পড়াশোনার বাইরে চলে গেছে, সে যদি আবার এডুকেশন সিস্টেমে ফেরত আসতে চায়, পড়াশোনা কমপ্লিট করতে চায়, দেন হি ক্যান, ফাইন। আর সেকেন্ড হচ্ছে যাদের স্পেশাল ইন্টারেস্ট আছে, লাইক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে মিউজিক বা ফ্যাশন ডিজাইনিং করতেই পারে, ফাইন। তো এই হলো কিন্তু দুটো অ্যাডভান্টেজ। আচ্ছা, আরও কিছু রিফর্মস আছে, দেখো গ্রেডেড অটোনমি। হোয়াট ইজ গ্রেডেড অটোনমি? আচ্ছা, A প্লাস A B এরকম কিছু তোমার গ্রেড দেওয়া হবে, ঠিক আছে, যে ইনস্টিটিউশনগুলো হবে তার মধ্যে অ্যাকাডেমিক, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফিনান্সিয়াল অটোনমি যাতে তারা মেনটেন করতে পারে, তার জন্য এই গ্রেডগুলো দেওয়া হবে তাদের। সাপোজ যে A প্লাস, সে হচ্ছে ম্যাক্সিমাম অটোনমি এনজয় করলো, যে A তার কিছু লিমিটেশনস থাকবে, আর যে B তাকে বলা হবে তুমি একটু নিজের পজিশনটা ভালো করো, ফাইন, স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে তাকে, তাহলে সে কিন্তু অ্যাকাডেমিক, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফিনান্সিয়াল অটোনমি আরও ভালোভাবে এনজয় করতে পারবে, আন্ডারস্টুড। এটা হচ্ছে গ্রেডেড অটোনমি সিস্টেম, এই জিনিসটা আনা হচ্ছে, দিস উইল বি ইনকর্পোরেটেড, আন্ডারস্টুড, ফাইন। আচ্ছা, তো ন্যাশনাল মিশন অন মেন্টার, এই যে মেন্টারিংয়ের উপর কিন্তু স্পেশাল ফোকাস দেওয়া হবে, there will be special focus on mentoring, রাইট, যাতে অ্যালুমনি বা টিচারদের থেকে স্টুডেন্টরা মেন্টারিংটা ভালো করে পেতে পারে, আন্ডারস্টুড, সো দ্যাট দে ক্যান মেন্টর দ্য স্টুডেন্টস, ইজন্ট ইট? আচ্ছা, এবার তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বোর্ড অফ গভর্নর্স থাকবে, সিঙ্গুলার রেগুলেটর, দিজ আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস, আমি জাস্ট রিড আউট করে দিচ্ছি এখান থেকে। সিঙ্গুলার রেগুলেটর ফর হায়ার এডুকেশন, এখন যেরকম তোমার অনেকগুলো রেগুলেটর আছে, রাইট, ওয়ান অফ দেম বিং AICTE, তো তখন এরপরে কিন্তু সিঙ্গেল রেগুলেটর থাকবে ফর হায়ার এডুকেশন, আন্ডারস্টুড, এক্সক্লুডিং লিগাল অ্যান্ড মেডিকেল, এ দুটো বাদ দিয়ে, ফাইন। আচ্ছা, অনলাইন সেলফ ডিসক্লোজার বেসড ট্রান্সপারেন্ট সিস্টেম ফর অ্যাপ্রুভালস ইন প্লেস অফ ইন্সপেকশন। আচ্ছা, এখন যেরকম কলেজে বা ইনস্টিটিউটগুলোতে ইন্সপেকশনে যায়, ইন্সপেকশনে গিয়ে তাদের গ্রেডেশন সিস্টেম আছে, গ্রেড দেওয়া হয়, এই জিনিসটা কিন্তু থাকবে না, উঠে যাবে, সেলফ ডিসক্লোজার বেসড ট্রান্সপারেন্ট সিস্টেম থাকবে, ফাইন। এই সিস্টেমের মাধ্যমে the colleges, the institutions will self disclose, fine, it through a transparent system, যাতে করে তারা অ্যাপ্রুভাল পায়, আন্ডারস্টুড। নাও there will be common norms for public and private higher education institutions, so it will be through private philanthropic partnership, right, and fee fixation within broad regulatory framework. আর খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে বলা উচিত সেটা হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট ইন এডুকেশন সেক্টর টু রিচ 6% অফ GDP অ্যাট দ্য আর্লিয়েস্ট, ফাইন। তো এটা কিন্তু দেখো গুরুত্ব হচ্ছে তোমার বিজ্ঞানবোধে থাকবে, এবং GDPর 6% শিক্ষা খাতে খরচ করা হবে, যেটা এখন প্রেজেন্টলি তোমার 4.43-তে দাঁড়িয়ে আছে, সেন্ট্রাল প্লাস স্টেটস মিলিয়ে, রাইট, ফাইন, আন্ডারস্টুড।
সো এটা কিন্তু 6% টার্গেট করা হয়েছে, 6% অফ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, রাইট? আচ্ছা, নেক্সট, আচ্ছা, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এর মধ্যে ইনক্লুড করা হবে, সায়েন্স, সোশ্যাল সায়েন্সও ইনক্লুড করা হবে এর মধ্যে, সোশ্যাল সায়েন্সেস, আন্ডারস্টুড? আচ্ছা, ফর ফিনান্সিং বিগ প্রজেক্টস, রাইট? রিসার্চ and big projects. Internationalization of education. So education will be such that it meets the international standards. So this is one of the major aims. বলতে পারো ন্যাশনাল এডুকেশন পলিসির ওয়ান অফ দ্য মেজর এইমস হচ্ছে টু মিট দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, আন্ডারস্টুড? আচ্ছা, ভোকেশনাল টিচার অ্যান্ড প্রফেশনাল এডুকেশন এর মধ্যে ইনকর্পোরেট করা হবে, ফাইন। আচ্ছা, তোমার সেটিং আপ অফ নিউ কোয়ালিটি হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস হ্যাজ বিন মেড ইজিয়ার, এটা তো বোঝার কিছু নেই। স্ট্যান্ডঅ্যালোন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস অ্যান্ড প্রফেশনাল এডুকেশন ইনস্টিটিউশনস উইল ইভলভ ইন্টু মাল্টিডিসিপ্লিন, রাইট? মাল্টিডিসিপ্লিনারি, যেটা তো একটু আগেই বললাম, তোমার মেজর ডিসিপ্লিন, মাইনর ডিসিপ্লিন থাকবে। তো স্ট্যান্ডঅ্যালোন যেগুলো আছে একটাই ডিসিপ্লিন, যেরকম তোমার ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিংয়ের উপর কোর্স আছে, কিন্তু মাল্টিডিসিপ্লিনারি হয়ে গেলে যেরকম বললাম, তোমার যে স্টুডেন্টটা ইঞ্জিনিয়ারিং পড়ছে তার সাথে সাথে সে ফ্যাশন ডিজাইনিং বা মিউজিক নিয়ে চর্চা করতে পারবে, মানে হচ্ছে সেটা হয়ে গেল মাইনর ডিসিপ্লিন, এটা হয়ে গেল মেজর ডিসিপ্লিন ইঞ্জিনিয়ারিংটা। তো মাল্টিডিসিপ্লিনারি করা হবে, এদিকেও একটা ফোকাস করা হচ্ছে। স্পেশাল এডুকেশন জোন ফর ডিসঅ্যাডভান্টেজড অর ব্যাকওয়ার্ড রিজিয়নস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে ব্যাকওয়ার্ড রিজিয়নগুলো আছে বা ডিসঅ্যাডভান্টেজড রিজিয়ন আছে তার জন্য স্পেশাল এডুকেশন জোন ক্রিয়েট করা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর পালি, পার্সিয়ান অ্যান্ড প্রাকৃত, রাইট? ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম তৈরি করা হবে। আচ্ছা, আর এইটা তো আমি স্টার্টিংয়েই বলেছিলাম মনে হয়, মিনিস্ট্রি অফ HRD টু বি রিনেমড অ্যাজ মিনিস্ট্রি অফ এডুকেশন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তোমার এবার দেখো, ফোকাস অন লিটারেচার অ্যান্ড সায়েন্টিফিক ভোকাবুলারি অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু জোর দেওয়া হবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি রাখা হবে, রিসার্চ অন ল্যাঙ্গুয়েজেস স্ট্রেস দেওয়া হবে এর উপর, স্ট্রেংথেনিং ন্যাশনাল ইনস্টিটিউটস ফর প্রমোশন অফ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বুঝতেই পারছো, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের উপর খুব জোর দেওয়া হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, it will be set up. Cultural awareness of our Indian knowledge systems, promoting traditional arts or লোকবিদ্যা, ঠিক আছে? এটাও একটা কিন্তু এম, one of the aims to promote traditional arts or লোকবিদ্যা, রাইট? আচ্ছা, higher education institutions or schools or school complex to have artists in residence, বুঝতেই পারছো, আর্ট অ্যান্ড কালচারের উপর কিন্তু খুব জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, টেকনোলজি এটা তোমার যেরকম হায়ার এডুকেশনও আছে, এটা তোমার স্কুল এডুকেশনও কমন। হায়ার এডুকেশন আর স্কুল এডুকেশনের মধ্যে কিন্তু এই টেকনোলজির ইউসেজটা কমন ফর বোথ, ফাইন, সেটা আমি বলে দিচ্ছি। আর তোমার আচ্ছা, একটা জিনিস তোমার জানা উচিত, আমাদের টার্গেট করা হলো 6% অফ জিডিপি, ইজন্ট ইট? 6% অফ জিডিপি, এখন সেটা 4.43 আছে, ঠিক আছে? তো মানে সেন্ট্রাল প্লাস স্টেটস মিলিয়ে টেকনিক্যালি বলা যায় 1.7%। আচ্ছা, এটা তোমার এনইপি যে তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি 1968-এই বলা হয়েছিল, কিন্তু বলা হলো ইমপ্লিমেন্টেশন কিন্তু হয়নি, রাইট? এবার দেখা যাবে কতখানি ইমপ্লিমেন্ট করতে পারে, 6% অফ জিডিপি টার্গেট রেখেছে, তো উই হোপ ফর দ্য বেস্ট, ইজন্ট ইট? উই নিড টু বি অপটিমিস্টিক, রাইট? আর ফিনল্যান্ডের এডুকেশন পলিসি কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ বলা হয় ফিনল্যান্ড। কেন? কারণটা জানো কি? কারণটা হচ্ছে ফিনল্যান্ড
কারণ তার একটাই কারণ, সেটা হচ্ছে ফিনল্যান্ডের শিক্ষা খাতে 7% জিডিপি অ্যালোকেশন আছে, 7% জিডিপি অ্যালোকেশন আছে শিক্ষার খাতে, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই ফিনল্যান্ডস এডুকেশন পলিসি ইজ কনসিডার্ড দ্য বেস্ট, রাইট। আচ্ছা, তো ইউজ অফ টেকনোলজি, বুঝতে পারছো, টেকনোলজি ইউজ করা হবে এডুকেশন প্ল্যানিং, টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্টের জন্য, অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, রেগুলেশন, সেলফ ডিসক্লোজার অ্যান্ড মিনিমাম হিউম্যান ইন্টারফিয়ারেন্স। মানে যতটা হিউম্যান ইন্টারফিয়ারেন্স যত বাড়বে, হিউম্যান ইন্টারফিয়ারেন্স যত বাড়বে তোমার এরার কিন্তু তত বাড়বে, কারণ অফকোর্স টু আর ইজ টু হিউম্যান, ইজন্ট ইট, একটা কথা আছে, রাইট। সো মানুষ কিন্তু ভুল করবে, হিউম্যান ইন্টারফিয়ারেন্স বাড়লে জিনিসপত্র মানে কোনো ডেটা এরার হবেই, ডেটাতে এরার আসবেই। সো যতখানি কম হিউম্যান ইন্টারফিয়ারেন্স করা যায় তো সেটার দিকেই কিন্তু ফোকাসটা থাকবে। সো মিনিমাম হিউম্যান ইন্টারফিয়ারেন্স, রাইট। ইনক্রিজিং অ্যাক্সেস ফর ডিসঅ্যাডভান্টেজড গ্রুপস, একটু আগেই বললাম, যাতে যাদের কাছে তোমার টেকনোলজি এখনও পৌঁছায়নি, বুঝতেই পারছো, এরকম অনেক ব্যাকওয়ার্ড রিজিয়ন আছে, ডিসঅ্যাডভান্টেজ রিজিয়ন আছে যেখানে এখনও টেকনোলজি বলতে গেলে নেই, ঠিক আছে, সেখানেও কিন্তু পৌঁছানোর কথা ভাবা হচ্ছে। দিব্যাং ফ্রেন্ডলি এডুকেশন সফটওয়্যার, যারা দিব্যাং তাদের জন্য স্পেশাল দিব্যাং ফ্রেন্ডলি এডুকেশন সফটওয়্যার ডেভেলপ করা হবে। ই কন্টেন্ট ইন রিজিয়নাল ল্যাঙ্গুয়েজেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ই কন্টেন্ট জানোই তোমরা, ই কন্টেন্ট ই লার্নিং কনসেপ্টটা তো তোমাদের কাছে খুবই কমন। ই কন্টেন্ট প্রোভাইড করা হবে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজেসে। ভার্চুয়াল ল্যাব, অনেক ইনস্টিটিউশন আছে যেখানে ল্যাব, ঠিক আছে, অ্যাকচুয়ালি ফিজিক্যাল ল্যাব কিন্তু তৈরি করা সম্ভব হয়নি, সেখানে ভার্চুয়াল ল্যাবস প্রোভাইড করা হবে, রাইট, উইথ অল দ্য ফেসিলিটিস অফ আ ল্যাব, রাইট। ফিজিক্যাল ল্যাব থাকলে যা ফেসিলিটি থাকতো তার থেকেও বেশি ফেসিলিটি প্রোভাইড করা হবে ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে। ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম, এটাকে বলা হয়েছে। ডিজিটালি ইকুইপিং স্কুলস, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, অবভিয়াসলি স্টুডেন্টদের তো ডিজিটালি ইকুইপ করবেই, স্কুলগুলোকেও ইকুইপ করবে, অবভিয়াসলি টিচারদেরও আপডেট করতে হবে, আপ টু ডেট রাখতে হবে, তাদেরও ডিজিটালি ইকুইপ করতে হবে, ফাইন, সো দ্যাট দ্য টিচার্স আর অলসো ওয়েল অ্যাওয়্যার। নাহলে তারা স্টুডেন্টদের জিনিসগুলো প্রোভাইড করবে কী করে, বোঝাবে কী করে, শেখাবে কী করে, রাইট। আচ্ছা, এবার স্কুল এডুকেশনে কিছু মেজর রিফর্মস আমরা দেখব, ঠিক আছে, স্কুল এডুকেশনের কিন্তু কিছু মেজর রিফর্মস এবার আমরা দেখে নেব। আচ্ছা, শৈশবে ছাত্রছাত্রীদের পড়াশোনার যে বোঝা সেটা কমিয়ে মানসিক বিকাশের চিন্তাভাবনা কিন্তু করা হচ্ছে। স্কুল এডুকেশন এরকমভাবেই, তোমার স্কুল এডুকেশন পলিসিটা কিন্তু এরকমভাবেই ফ্রেম করা হয়েছে, রাইট। আর 21st সেঞ্চুরিতে যা যা স্কিল তাদের দরকার, প্রয়োজনীয়, সেই মতো পলিসি বানানো হয়েছে, রাইট। ইউনিভার্সালাইজেশন অফ আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, ফাইন, there will be entire curriculum on childhood care education, right, fine, understood. আচ্ছা, national mission on foundational literacy and numeracy আর লিটারেসি এর উপর কিন্তু স্পেশাল ফোকাস করা হবে, স্পেশাল ফোকাস এখানে দেওয়া হবে, রাইট। there will be pedagogical চেঞ্জ, রাইট, স্ট্রাকচারাল চেঞ্জের থেকে পেডাগজিক্যাল চেঞ্জটা কিন্তু ফোকাস করা হচ্ছে। এই যে দেখো পেডাগজিক্যাল স্ট্রাকচার। আচ্ছা, এবার যে 10+2 সিস্টেমটা ছিল, 10+2, দে আর ডুইং অ্যাওয়ে উইথ দিস সিস্টেম, আন্ডারস্টুড। সো এবার কি থাকবে, 5+3+3+4 কারিকুলাম, ঠিক আছে। স্কুল শিক্ষাকে 5+3+3+4 এই কারিকুলামে ভাঙা হয়েছে, রাইট। প্রথম 5 বছর হচ্ছে নার্সারি অ্যান্ড প্রাইমারি। এবার এর মধ্যেও কিন্তু এই যে 5-5-5-এর মধ্যেও কিন্তু একটা ডিভিশন আছে, সেটা হচ্ছে 3+2। হোয়াট ইজ দিস 3+2? ইউ মে আস্ক। 3 হচ্ছে যেটা আঙ্গনওয়াড়ি বা বলতে পারো প্রি প্রাইমারি, ফাইন। আর 2টা হচ্ছে যে আমাদের ক্লাস 1-2 যেটা, ঠিক আছে, ওই এই প্রথম এই 3 বছরের পর ক্লাসেস 1 and 2 যেটা স্কুলে আমরা দেখতে পাই। তো আঙ্গনওয়াড়ি বা প্রি প্রাইমারি হচ্ছে 3 বছর, তারপরে হচ্ছে 2 বছর, সেটা হচ্ছে 5 হয়ে গেল, রাইট। এখানে ফোকাস করা হবে চাইল্ডহুড কেয়ার মাইন্ড ডেভেলপমেন্টের উপর, স্পেশাল ফোকাস এই 5 বছর, রাইট। তারপরে যে তোমার নেক্সট
3 বছর সেটা হচ্ছে তোমার প্লে ডিসকভারি ক্লাসরুম লার্নিং এর উপর ফোকাস করা হবে, রাইট। নেক্সট 3 বছর সেটা হচ্ছে ক্লাসেস 3 to 5, লিখে দিচ্ছি আমি। স্পেশাল ফোকাস উইল বি অন প্লে ডিসকভারি ক্লাসরুম লার্নিং, রাইট, ক্লাসেস 3 to 5, sorry my mistake in pronunciation, okay, classes 3 to 5. So there will be special focus on discovery, play and classroom learning, classes 3 to 5 হয়ে গেল। নেক্সট 3 বছর কি হচ্ছে, এটা হচ্ছে মিডল স্টেজ বলা যায়, classes 6 to 8, alright, this will be for classes 6 to 8, understood? সো এখানে এক্সপেরিমেন্টাল লার্নিং অ্যান্ড বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ অল দ্য সাবজেক্টস, তো যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং একটা ডেভেলপ করা হবে, রাইট, সব সাবজেক্টে। আচ্ছা, লাস্ট যে চারটে বছর সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, যেটা আমরা এখন বলি 9 to 12, ঠিক আছে। এবার এখানে কিন্তু একটা মেজর চেঞ্জ আসছে, সেটা বলে দিই। এই যে 9 to 12 এখন ফার্স্ট অফ অল বোর্ডস এক্সামের উপর কিন্তু জোরটা কমানো হচ্ছে, ফাইন। আর একটা জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে ক্লাস 6 থেকে কিন্তু ভোকেশনাল ট্রেনিং উইথ ইন্টার্নশিপ থাকবে, ক্লাস 6 থেকেই ভোকেশনাল ট্রেনিং প্লাস ইন্টার্নশিপ, ভোকেশনাল ট্রেনিং উইথ ইন্টার্নশিপ, ফাইন। তার মধ্যে যতদূর আমি দেখলাম 5 নো ব্যাক ডেজ কনসেপ্টটাও আছে, যেটা আমার খুব ভালো লেগেছে, এই ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্যে, রাইট। তো হলো, আর কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং শেখানো শুরু হবে, রাইট, টু ডেভেলপ দেয়ার কনসেপ্টস, রাইট, ম্যাথামেটিক্যাল ইনটিউশন কনসেপ্টস এগুলো ডেভেলপ করার জন্য তাদের কোডিংয়ের ট্রেনিং দেওয়া হবে, কোডিং শেখানো হবে ক্লাস 6 থেকেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার মেজর যেটা চেঞ্জ বললাম, যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যেটা 9 to 12, 4 বছর, শেষ 4 বছর। আচ্ছা, এখানে কিন্তু ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দের বিষয় নিয়ে এগোতে পারবে, ঠিক আছে। এখন যেরকম রিজিড ডিভিশন আছে আমাদের সায়েন্স, রাইট, কমার্স, আর্টস, এই ডিভিশন কিন্তু আর ভেদাভেদটা কিন্তু আর থাকছে না। সায়েন্স, কমার্স, আর্টস এই একদম স্ট্রিক্ট ডিভিশন, এই ডিভিশনটা কিন্তু তুলে দেওয়া হচ্ছে সায়েন্সের সাথে। সুতরাং এখন যে কেউ তোমার কি বলবো, সায়েন্সের সাথে তোমার কেউ হিস্ট্রি নিয়ে পড়তে পারবে, আবার ধরো কেউ কমার্স নিয়ে পড়তে চাইছে, সে কমার্সের সাথে আবার তার পছন্দের সাবজেক্ট যদি মনে হয় ফ্যাশন টেকনোলজি, আমি ফ্যাশন টেকনোলজি প্লাস কমার্স নিতে পারবো, আন্ডারস্টুড? আচ্ছা, মিউজিকের সাথে সে কেমিস্ট্রি নিয়ে পড়তে পারলো, এরকম, ফাইন। সো এই জিনিসটা কিন্তু থাকছে, রিজিড স্ট্রাকচার থাকবে না, ফ্লেক্সিবল স্ট্রাকচার হবে এবার, ফাইন। কারিকুলাম টু ইন্টিগ্রেট 21st সেঞ্চুরি স্কিলস, যেটা একটু আগে বললাম আমি, ম্যাথামেটিক্যাল থিঙ্কিং, এই যে কোডিংয়ের মাধ্যমে ম্যাথামেটিক্যাল থিঙ্কিং অ্যান্ড সায়েন্টিফিক টেম্পার, আন্ডারস্টুড? সো দিজ আর দ্য টেকনিক্যাল টার্মস, ম্যাথামেটিক্যাল থিঙ্কিং, সায়েন্টিফিক টেম্পার, 21st সেঞ্চুরি স্কিলস, রাইট। এই যে নো রিজিড সেপারেশন বিটুইন আর্টস and sciences, between curricular and extracurricular activities, between vocational and academic streams, বুঝতে পেরেছো যেটা আমি এইমাত্র বোঝালাম। এডুকেশন অফ গিফটেড চিলড্রেন, অবভিয়াসলি দেয়ার আর স্পেশাল গিফটেড চিলড্রেন, তাদের এডুকেশনের উপরও স্পেশাল ফোকাস দেওয়া হবে। জেন্ডার ইনক্লুশন ফান্ড, এটা হচ্ছে স্পেশাল ফোকাস অন দ্য গার্ল চাইল্ড, স্পেশাল ফোকাস অন দ্য এডুকেশন অফ গার্ল চাইল্ড, স্পেশাল ফোকাস অন দ্য এডুকেশন অফ গার্ল চাইল্ড, ঠিক আছে। আচ্ছা, কেজিবিভি এটা কি? কস্তুরবা গান্ধী বালিকা বিকাশ বিদ্যালয়, এগুলোতে তোমার জেনারেলি এখন ক্লাস 8 ক্লাস 10 অবধি আছে, সেগুলোকে সব কিন্তু গ্রেড 12 অবধি করা হবে, ফাইন, কেজিবিভি, রাইট। আচ্ছা, তোমার রিডাকশন ইন কারিকুলাম টু কোর কনসেপ্টস, রাইট, ভোকেশনাল ইন্টিগ্রেশন ফ্রম ক্লাস 6 অনওয়ার্ডস, যেটা আমি বললাম, ভোকেশনাল ট্রেনিং তার সাথে ইন্টার্নশিপ করানো হবে, আন্ডারস্টুড? আচ্ছা, আচ্ছা, স্কুল এডুকেশনের মেজর রিফর্মসের মধ্যে আরও কিছু জিনিস দিয়েছে, সেগুলো একটু জেনে নেওয়া উচিত। নিউ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর ইসি, স্কুল টিচার্স, অ্যাডাল্ট এডুকেশন, ফাইন, ঠিক আছে। বোর্ড এক্সামিনেশন উইল বি লো স্টেকস অ্যান্ড বেসড অন নলেজ অ্যাপ্লিকেশন, রাইট,
কীভাবে নলেজ, নিজের নলেজটা অ্যাপ্লাই করতে পারছো সেটার উপর জোর দেওয়া হবে বোর্ড এডুকেশনে, বোর্ড এক্সামিনেশনে, রাইট। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন টিল অ্যাটলিস্ট গ্রেড 5, যেটা বলছিলাম, প্রেফারেবলি টিল গ্রেড 8, ঠিক আছে। সো গ্রেড 5 অবধি কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং, যেরকম আমাদের স্টেটে সেটা হয়ে যাবে বেঙ্গলি, ঠিক আছে, জোর দেওয়া হবে। প্রেফারেবলি গ্রেড 8, কিন্তু ম্যান্ডেটারি হচ্ছে গ্রেড 5 অবধি, অ্যাটলিস্ট টিল গ্রেড 5 মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকবে ইন হোম ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং বা রিজনাল ল্যাঙ্গুয়েজ বলতে পারো। আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাই ফেভারিট, 360 ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস কার্ড অফ চাইল্ড। এটা কি জিনিসটা, কি এটা অনেকেই হয়তো বুঝবে না জিনিসটা কি। এখন আমাদের রিপোর্ট কার্ডে কি দেখি, এই ধরো একটা কলম, একটা কলম, তোমার এখানে মার্কস দেওয়া আছে, হ্যাঁ, এবার লাস্টে তোমার রিমার্কস দেওয়া আছে যে ইয়োর চাইল্ড ক্যান ডু ওয়েল, হ্যাঁ, বেটার লাক নেক্সট টাইম, হ্যাঁ, অল দ্য বেস্ট, হ্যাঁ, তারপরে বা বলে দিল হয়তো রিমার্কসে বললো যে ইয়োর চাইল্ড টক্স লেস, ফাইন, এরকম। কিন্তু এই 3 পেজ মানে টোটাল একটা রিপোর্ট কার্ড থাকে কি এরকম, রাইট, একটা 2 পেজের রিপোর্ট কার্ড, হ্যাঁ, তো এর মধ্যে সব দিয়ে দিল না। এবার থাকবে 360 ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস কার্ড অফ দ্য চাইল্ড। এর মধ্যে কি থাকবে, এর মধ্যে থাকবে 3 ধরনের অ্যাসেসমেন্ট, 3 টাইপস অফ অ্যাসেসমেন্ট, যেটা তোমার জানা দরকার। 3 টাইপস অফ অ্যাসেসমেন্ট কী কী, অ্যাসেসমেন্টটাকে আমি এ দিয়ে ডিনোট করছি। ফার্স্ট হচ্ছে দ্য চাইল্ড হিমসেলফ উইল অ্যাসেস, চাইল্ড নিজের সেলফ অ্যাসেসমেন্ট দেবে, এটাকে কি বলবো আমি, সেলফ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। রিপোর্ট কার্ডে চাইল্ডের যে স্টুডেন্ট তার কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট থাকবে, এটা ফার্স্ট হয়ে গেল। সেকেন্ড হবে হচ্ছে তার ক্লাসমেটসদের অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট বাই দেয়ার ক্লাসমেটস, ফাইন, রিগার্ডিং দ্যাট পার্টিকুলার চাইল্ড। আর নাম্বার 3 হয়ে যাবে সেই টিচারের, সেই ক্লাস টিচার বা বলতে পারো সেই ছাত্রটার যে শিক্ষক তার অ্যাসেসমেন্ট। সো এটাই বলা হচ্ছে 360 ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস কার্ড অফ চাইল্ড, ফাইন। So I really like this concept, isn't it? So it's quite innovative. Tracking student progress for achieving learning outcomes, কি শিখছে সেগুলো কিন্তু ট্র্যাক করা একটা খুব গুরুত্বপূর্ণ একটা এইম হয়ে দাঁড়াবে, ফাইন। সো ফোকাস উইল বি অন দ্যাট অলসো। ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার পড়ো, ফাইন, এটা একটা ফুল ফর্ম আছে, সেটা পরীক্ষা কিন্তু আসতেই পারে, জিজ্ঞেস করতেই পারে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পড়ক, বা what does the second A stand for or the H stand for, fine. So যে কোনো পরীক্ষা আসতে পারে, ব্যাংক, এসএসসি, রেলওয়েজ, স্টেট পিএসসি, WBCS, name one exam, right, fine. So it can be asked in any exam, right. এখন অবধি যা যা পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা আছে, যে কোনো পরীক্ষা কিন্তু এটা জিজ্ঞেস করতে পারে। পরকের ফুল ফর্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। পি, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট, ঠিক আছে, পড়ো। আচ্ছা, NTA টু অফার কমন এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশনস টু HEIs মানে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস। NTA কি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, একটা কমন এন্ট্রান্স এক্সাম প্রোভাইড করবে, রাদার আমি বলবো অফার করবে, কারণ এটা ম্যান্ডেটারি থাকবে না, যা বুঝলাম পড়ে এটা ম্যান্ডেটারি থাকবে না। দে উইল অফার দিস, এখানে বলা আছে দে উইল অফার দ্য কমন এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশন টু হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস, ঠিক আছে। আর ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স, এটা একটা মেনটেন করা হবে। বুক প্রমোশন পলিসি অ্যান্ড ডিজিটাল লাইব্রেরিজ, অবভিয়াসলি ডিজিটাল লাইব্রেরি তো মাস্ট, ফাইন। সো 21st century ডিজিটাল লাইব্রেরি ইজ মাস্ট। অ্যান্ড ট্রান্সপারেন্ট অনলাইন সেলফ ডিসক্লোজার ফর পাবলিক ওভারসাইট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, রাইট, যেটা তখন আমি হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের ক্ষেত্রেও বলা হয়েছিল, রাইট। সে ট্রান্সপারেন্ট অনলাইন সেলফ ডিসক্লোজার একটা সিস্টেম থাকবে, রাইট, রাদার দেন তোমার ইন্সপেকশনে যেগুলো আসে সেই
ইন্সপেকশন সিস্টেমটা বাদ দিয়ে এই সিস্টেমটা আনা হচ্ছে। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে আউটকামস কী কী। সবই তো হলো, এর আউটকামটা কী কী, কী আউটকাম হতে পারে এটা। ফাইন, আউটকাম হচ্ছে মানে এই ন্যাশনাল এডুকেশন পলিসি তো আনা হলো, এর থেকে আমরা কি কি জিনিস পাবো। ফাইন, সো যে জিনিসগুলো আমরা দেখলাম সেগুলোরই মানে সেগুলো থেকেই আমরা আউটকামটা ডিরাইভ করতে পারি। ফাইন, উই ক্যান কনক্লুড অর ইনফার দ্য আউটকাম ফ্রম দোজ পয়েন্টস, রাইট। সবই দেখবে এর মধ্যে বলা হয়েছিল। এর মধ্যে universalization from ECCE to secondary education by 2030 aligning with sustainable development goals, attaining foundational learning and numeracy skills through national mission by 2025, 100% gross enrollment ratio in preschool to secondary level by 2030, target year, এগুলো কিন্তু target year, by 2030, bring 2 crore out of school children, মানে আউট অফ স্কুল চিলড্রেন বলতে কি বোঝায়, এখানে লাল দিয়ে মার্ক করা আছে, কারণটা কি ইম্পর্টেন্ট। আউট অফ স্কুল চিলড্রেন মানে হচ্ছে যারা শিক্ষা ব্যবস্থা থেকে দূরে রয়েছে, বা দোজ চিলড্রেন হু আর নট ইন টাচ অফ এডুকেশন, রাইট। সো এরকম 2 কোটি আউট অফ স্কুল চিলড্রেনদের এডুকেশন সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করা হবে। ফাইন, সো দ্যাট দে ক্যান অ্যাভেল এডুকেশন, এডুকেশন যাতে তারা পায়। ফাইন, আচ্ছা, টিচার্স টু বি প্রিপেয়ার্ড ফর অ্যাসেসমেন্ট রিফর্মস বাই 2023, তাদের ট্রেনিং দেওয়া হবে এর জন্য। ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল এডুকেশন সিস্টেম বাই 2030, বোর্ড এক্সামস টু টেস্ট কোর কনসেপ্টস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ নলেজ, একটু আগেই বলা হলো, বললাম না, আউটকামগুলো আমরা ওখান থেকেই ডিরাইভ করতে পারি। কোর কনসেপ্ট চেক করবে আর অ্যাপ্লিকেশন অফ নলেজ, রাইট। এভরি চাইল্ড উইল কাম আউট অফ স্কুল অ্যাডেপ্ট ইন অ্যাটলিস্ট ওয়ান স্কিল, এই যে তোমার এই 5 + 3 + 3 + 4 এই সিস্টেমটার পর যখন সে স্কুল থেকে বেরোচ্ছে, পাস আউট করে বেরোচ্ছে, অ্যাটলিস্ট তার মধ্যে ওয়ান স্কিল তো থাকবেই, একটা স্কিল তো তার মধ্যে থাকবেই। উইল বি অ্যাডেপ্ট ইন অ্যাটলিস্ট ওয়ান স্কিল। ফাইন, ওয়েল ইকুইপড ইন অ্যাটলিস্ট ওয়ান স্কিল। আর কমন স্ট্যান্ডার্ডস অফ লার্নিং ইন পাবলিক অ্যান্ড প্রাইভেট স্কুলস, পাবলিক স্কুল হোক বা প্রাইভেট স্কুল হোক, এই দুটোরই একটা কমন স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে, রাইট। They will have to maintain a common standard. Understood? So these are the outcomes of the National Education Policy 2020.